আমরা তামাদিয়ান শেষ করেছিলাম এবং এসআর অ্যাক্টের ধারা 21 পর্যন্ত শেষ করছিলাম। তামাদিয়ান এবং এসআর অ্যাক্টের ধারা 21 পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকলে সেই কোশ্চেনগুলো রেডি রাখেন, আমরা ক্লাসের একেবারে শেষে সেগুলো দেখবো, আলোচনা করব। আমরা সেকশন 20 এসআর অ্যাক্ট, সুনির্দিষ্ট প্রতিকার আইন, সেকশন 21 এর পরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেকশন আছে সেকশন 21A, 21 এর ক ধারা। এই 21 এর ক ধারা কিসের কিসের জন্য ইম্পর্টেন্ট? 21 এর ক ধারা হচ্ছে ইম্পর্টেন্ট ফর প্রিলি রিটেন ভাইবা বোথ। ভাইবার জন্য এটা খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং রিটেনের প্রবলেম বেসড কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে একেবারে এটা হাই ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে সেকশন 21A, সেকশন 21 এর সাথে দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, আমরা একটু লিখি যদিও আমাদের দরকার নাই। দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এর 54A, 54 ক, রেজিস্ট্রেশন অ্যাক্টের, দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908, 1909 সালের 1908 সালের রেজিস্ট্রেশন আইনের 17 ক ধারা, 17 ক ধারা আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, রেজিস্ট্রেশন অ্যাক্ট, এই আইনগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছিল 2004 সালে, সংশোধন হয়েছিল 2004 সালে। তো এখানে 21 এর ক ধারার মূল কথা কি? সুনির্দিষ্ট প্রতিকার আইনের মূল কথা হচ্ছে আনরেজিস্টার্ড কন্ট্রাক্ট, অনিবন্ধিত চুক্তি ফর সেল, বিক্রয়ের অনিবন্ধিত চুক্তি। দাদা কত সালে বললেন? 2004 সাল, 2004 সাল। তো এখানে 21 এর মূল টপিক হচ্ছে আনরেজিস্টার্ড কন্ট্রাক্ট ফর সেল নট স্পেসিফিক্যালি এনফোর্সেবল। এটা বলার পর আপনার এমসিকিউ তো আসলো, এটা কত ধারায় বলা আছে? যারা আমরা বাংলায় প্র্যাকটিস করি তারা বাংলাটাকে ভালোবাসি, বাট ইংলিশটাকে একটু বেশি ভালোবাসি, তাহলে উপকার হবে বেশি। যেমন আপনার পরীক্ষা আসতে পারে আনরেজিস্টার্ড কন্ট্রাক্ট ফর সেল নট স্পেসিফিক্যালি এনফোর্সেবল, এটা কত ধারায় বলা আছে? ভাই আপনারা কি বাংলা বলে দিছে? বাংলা বলে দেয় নাই। বাবা আমি ক্লাস আছি, ক্লাস। তো তাহলে 21 এতে বলে দিছে, তাহলে আপনাকে ইংলিশ লাইনটা কিন্তু উঠায় দিতে পারে। বাংলাটাকে অনিবন্ধিত বিক্রয় চুক্তি এনফোর্স করা যায় না স্পেসিফিক্যালি, সুনির্দিষ্টভাবে। তাহলে অনিবন্ধিত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না, এটা কত ধারাতে বলছে? 21A তে, 21 এর ক ধারাতে। আচ্ছা, অনিবন্ধিত বিক্রয় চুক্তি কার্যকর করা যায় না, দ্যাট মিনস আমি আপনার কাছে একটা জমি বিক্রি করলাম, আমি আপনার কাছে একটা জমি বিক্রি করলাম।
তো যখন জমিটা বিক্রি করলাম আমি আপনার কাছ থেকে টাকাটা নিচ্ছি, বাট আমি সেই জমিটার পজেশন আপনাকে দিচ্ছি না, দখল দিচ্ছি না। তখন আপনি কি করবেন? রিলিফ পাওয়ার জন্য কোর্টে যাবেন। কোর্ট বলবে ঠিক আছে, আপনি যে চুক্তির জন্য রিলিফ চাচ্ছেন সেটা কি রেজিস্টার্ড কিনা, নিবন্ধিত কিনা। আপনি আনসার দিচ্ছেন না। তখন কোর্ট বলবে ভাই, বিক্রয় চুক্তি হিসেবে যেটাকে বাধ্যতামূলক করে দিছে, বিক্রয় চুক্তি হিসেবে যেটা নিবন্ধন বাধ্যতামূলক করে দিছে, সেই কাজটা যেহেতু তুমি করো নাই, এই চুক্তিতে যেহেতু সেটা ছিল না, সো এখানে কোনো প্রোটেকশনও নাই, এখানে কোনো রিলিফও নাই। তার মানে এখানে আমাদের মূল কথা হচ্ছে যে একটা ল্যান্ড কেনা বেচা হলে, স্থাবর সম্পত্তি বিক্রয় হলে সেটা অবশ্যই নিবন্ধিত হতে হবে। প্রথম শর্ত হচ্ছে যে ইট মাস্ট বি ইন রাইটিং, এটা লিখিত হতে হবে। সেকেন্ড কথা হচ্ছে এটা রেজিস্টার্ড হতে হবে, নিবন্ধিত হতে হবে। তাহলে এখানে বিক্রয় চুক্তি নিবন্ধিত হতে হবে, বিক্রয় চুক্তি লিখিত হতে হবে। আর যদি না হয় তাহলে রেজাল্টটা কি হবে? রেজাল্টটা হচ্ছে আপনি কোনো প্রতিকার পাচ্ছেন না। রেজাল্টটা হচ্ছে আপনি কোনো প্রতিকার পাচ্ছেন না। কারণ কি? কারণ হচ্ছে প্রতিকার পাওয়ার জন্য যে কাজটা করা উচিত ছিল আপনারা, আপনি সেটা করেননি। কি করা উচিত ছিল? লিখিতভাবে চুক্তিটা করা উচিত ছিল, এবং একই সাথে এটা রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি ছিল। আচ্ছা, রেজিস্ট্রেশন যে ম্যান্ডেটরি ছিল এটা আমরা কেমনে বুঝলাম? এটা তো আমাদের সেকশন 21 এ তে বলে নাই। প্রশ্ন, সেকশন 21 এ কত সালে যুক্ত হয়েছে? আমাদের এসআর অ্যাক্টে সেকশন 21 এ তে কত সালে যুক্ত হয়েছে? আমাকে ভাইবা বোর্ডে, জুডিশিয়ারি ভাইবা বোর্ড আমাকে জিজ্ঞেস করেছিল, মানে আমি অনেস্টলি পারি নাই আর কি। তো ওখানে জিজ্ঞেস করছে যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে 54 এ যুক্ত হয়েছে কত সালে? বিশ্বাস করেন আমি তো একটু বাইসা বাইসা পড়ি, তো আমি ওই 54 এ আমার নিজের চোখে দেখি নাই, আর আমি উত্তর করব কি? আচ্ছা, তো এটা যুক্ত হয়েছে 2004 সালে। 2004 সালে অ্যামেন্ডমেন্ট হয়, সংশোধন হয়, তখন এই 21 ক আমাদের এসআর একটা যুক্ত হয়। ওকে, ফার্স্ট অপশন। তাহলে 21 ক যুক্ত হওয়া মানে কি? 21 ক আমাদের এসআর একটা মানে কি? আনরেজিস্টার্ড কন্ট্রাক্ট ফর সেল আপনি এনফোর্স করতে পারবেন না। তাহলে এনফোর্স করতে পারবেন না, এটা কখন থেকে শুরু হলো, কখন থেকে কার্যকর হলো, কখন থেকে আপনি মানবেন? সেটা হচ্ছে 1 জুলাই 2005। 2005 সালের 1 জুলাইয়ের পর থেকে আপনার কোন আনরেজিস্টার্ড কন্ট্রাক্ট ফর সেল সুনির্দিষ্টভাবে এনফোর্সেবল না। মানে হচ্ছে আপনি একটা স্থাবর সম্পত্তি বিক্রয় করলেন বা আপনি ক্রয় করলেন, সেটা রেজিস্ট্রেশন করলেন না, পরবর্তীতে এই ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে যদি কোনো ঝামেলা সৃষ্টি হয়, কোর্ট বলবে হয় দেয়ার ইজ নো রেজিস্ট্রেশন, দেয়ার ইজ নো রিলিফ। কারণ এটাকে তো আপনাকে 2005 সালের 1 জুলাই থেকে এটাকে বাধ্যতামূলক করে দিছে, এবং এটা যুক্ত হয় আমাদের 2004 সালে। প্রশ্ন, আপনি
আপনি একটা চুক্তি বলবৎ করতে চাচ্ছেন, চুক্তি বলবৎ কি, যে আমি আপনার সাথে কন্ট্রাক্টেড, we are the contracted parties in a contract, একটা চুক্তিতে আমরা চুক্তিবদ্ধ, একটা বিষয়ে আমরা চুক্তিবদ্ধ। তো আপনি এই কাজটা করবেন, বিনিময়ে আমি ওই কাজটা করব, মানে এরকম একটা চুক্তি হলো। তো কিছুদিন পরে আপনি অস্বীকৃতি জানাচ্ছেন যে না, আমি আপনার সাথে কন্ট্রাক্ট করবো না, কন্ট্রাক্ট রাখবো না, কন্ট্রাক্টে যে শর্তগুলো আছে এগুলো পালন করব না। ওকে, তখন আমি কোথায় যাব? তখন আমি আদালতে যাব, কন্ট্রাক্ট অনুসারে আপনি যেন কাজ করেন। এই যে কন্ট্রাক্ট অনুসারে আপনি যেন কাজ করেন, দিস ইজ কল্ড enforceability of contract, enforceability of contract, চুক্তির বলবৎযোগ্যতা, চুক্তির কার্যকারিতা। আমাদের এত কিছু এটা পড়ার দরকার ছিল না, বাট এই ধারাটা এত ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো জানতেই হবে, এতটাই ইম্পর্টেন্ট। ওকে, এখন আমি বলবৎ করব। আপনি আপনি চুক্তি অনুযায়ী কাজ করতে চাচ্ছেন, আমি আপনাকে দিয়ে কাজ করাবো, আমি আপনাকে দিয়ে কাজ করাবো। ওইটা কি, আমি আদালতে কিভাবে বলবো আদালত তাকে দিয়ে আপনি কাজটা করান, কিভাবে বলবো? ওইটা কি, ওইটা হচ্ছে আপনাকে আদালতে বলতে হবে, স্যার চুক্তিটা লিখিত, বলতে হবে the contract is in writing, চুক্তিটা লিখিত স্যার। 2 নম্বর পয়েন্টে বলতে হবে this contract is registered under the registration act, রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে এটা নিবন্ধিত। কোনটা বলেন তো? আমরা যে চুক্তিটা করছি, যে চুক্তির কাজটা অন্য পক্ষ করতে চাচ্ছে না সেইটা। মানে এরকম হলো, আমি আপনার কাছে জমি বিক্রি করছি, আপনাকে জমির পজেশন দখল দিছি কি দিছি না, দ্যাট ইজ নট ফ্যাক্টর। ফ্যাক্টর হচ্ছে চুক্তিটা লিখিত, চুক্তিটা নিবন্ধিত। এটা আপনি কার কাছে বলতেছেন? পার্টির কাছে বলতেছেন না, টু দা কোর্ট, আদালতের কাছে বলতেছেন। কারণ ওই যে আপনার অপোজিট পার্টি আপনার সাথে যে কন্ট্রাক্টর ছিল, তাকে দিয়ে আপনি কাজ করাবেন, তাকে বলতেছেন সে যেন চুক্তি অনুযায়ী কাজটা করে। এজন্য আপনি আদালতে বলতেছেন যে স্যার চুক্তিটি লিখিত, চুক্তিটি রেজিস্ট্রেশন আইনের অধীন রেজিস্ট্রেশন করা হয়েছে। একই সাথে কোনো টাকা পয়সা যদি বাকি থাকে, যেমন আমি আপনার কাছে 10 লাখ টাকা জমি সেল করলাম, আপনি আমাকে 5 লক্ষ টাকা দিলেন, পরবর্তীতে আপনি বাকি আর কাজ করবেন না, তখন আমি চাইতেছি যে না, আমি কি আপনাকে 10 লক্ষ টাকা দিব, বা জমিটা আমাকে দিতেই হবে। তখন আমি আদালতে গেলাম, আদালত বললো আপনার বাকি আছে কয় টাকা, আপনি কি সব পরিশোধ করছেন? বলবেন না। আচ্ছা আপনার বাকি আছে কয় টাকা? 5 লাখ। ঠিক আছে, 5 লাখ টাকা জমা দেন। তার মানে চুক্তির যে কনসিডারেশন মানি বা কনসিডারেশন অফ দ্য কন্ট্রাক্ট, চুক্তির যে মূল্যটা, যেই মানে রেস্ট অ্যামাউন্ট অফ দ্য কন্ট্রাক্ট, চুক্তির অবশিষ্ট যেই যে টাকাটা আপনি দেন নাই, জমা দেন, সরি, যে টাকাটা আপনি পরিশোধ করেন নাই, সেই টাকাটা আদালতে জমা দিবেন। তার মানে হচ্ছে চুক্তির অবশিষ্ট মূল্য জমা দিতে হবে, চুক্তিটা লিখিত হতে হবে, চুক্তিটা নিবন্ধিত হতে হবে। এই 3টা গ্রাউন্ড যদি ফুলফিল হয়, তাহলে বিক্রয় চুক্তি এনফোর্সেবল হবে। অর্থাৎ আপনার সাথে যদি আমার কোনো বিক্রয় চুক্তি থাকে, তাহলে আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি অস্বীকার করতে পারবেন, কিন্তু দিন শেষে কোর্ট রায় দিবে, ভাই চুক্তি অনুযায়ী কাজটা কিন্তু করতে হবে। এটা হচ্ছে ওভারঅল সেকশন 21A, 21 ক। তাহলে 21 ক এর সামারিটা হচ্ছে অনিবন্ধিত কন্ট্রাক্টর সেল বিক্রয় চুক্তিকে এনফোর্স করা যায় না।
এবং এনফোর্স করতে হলে কি কি লাগবে? একটা একটা বিক্রয় চুক্তিকে এনফোর্স করতে হলে কি কি করা লাগবে? আপনাকে কি কি প্রমাণ করতে হবে? আপনাকে আদালতে দেখাতে হবে যে এটা রেজিস্ট্রেশন করা হয়েছে, এটা লিখিত এবং এটার অবশিষ্ট মূল্য আদালতে সাবমিট করা হয়। এই হচ্ছে সেকশন 21A। এবার আসি, আচ্ছা আমরা সেকশন 12তে দেখছিলাম, আমাদের মনে পড়ে কিনা, যে এনফোর্সিবিলিটি অফ কন্ট্রাক্ট, কোন কোন কন্ট্রাক্টকে এনফোর্স করার, বলবৎযোগ্য করার আদেশ আদালত দিবে। সেখানে আমরা সেকশন 12তে 4টা গ্রাউন্ড দেখছিলাম, যে যদি কেউ চুক্তি পালন করতে অস্বীকৃতি জানায়, চুক্তি পালন না সরি চুক্তি অনুযায়ী কার্য পালন করতে অস্বীকৃতি জানায়, এবং যদি দেখা যায় সে চুক্তি ভঙ্গ করার কারণে এমন একটা ক্ষতি হচ্ছে যেটার পরিমাণ নির্ণয় করা যায় না, সেখানে আমরা ভালোবাসার উদাহরণ দিয়েছিলাম। তখন কি হবে? তখন আদালত বলবে, ভাই যেহেতু কি পরিমাণ ক্ষতি হবে এটা থেকে জানা যাচ্ছে না, সো তুমি চুক্তিটা ব্রিজ করো না, তুমি চুক্তি অনুযায়ী কাজটা করে দাও। এই যে চুক্তি অনুযায়ী কাজটা করে দেওয়ার আদেশ যে আদালত দিল, এটা আদালতের ডিসক্রিশনারি পাওয়ার, এবং প্রত্যেকটা জায়গাতে চুক্তিকে বলবৎযোগ্য করার আদেশ দিবে কি দিবে না, চুক্তির এনফোর্সিবিলিটির আদেশ অর্ডার করবে কি করবে না, it's up to the court, it's up to the consideration of the court, it is the discretionary power under section 22 22 ধারা 22 ধারা 22 ধারাতে কোর্ট গাট্টার আমি করতে পারবো না, এটা বলে দিছে। ঠিক আছে ভাই, তোমার ক্ষমতা আছে কিন্তু গাত্তার আমি করতে পারবো না। এই গাত্তার আমি একটু দেখি, সেকশন 22 22 ধারা। আর একটু ক্লিয়ার করি, আমাকে এর মাঝে একজন বলছে, দাদা আপনি তো 3 মাস বলছিলেন, কিন্তু আপনি তো ক্লাসে গ্যাপ ট্যাপ দেন বা আপনার স্বাধীন মতো ক্লাস নেন। আপনাদের মধ্যে একজন বলছে, তখন আমি তাকে বলছিলাম যে আমি আপনাদের সাথে কমিটেড কি ছিলাম, কোর্স কমপ্লিট করে দিব, সেখানে যদি আমার 5 মাস লাগে লস কার মিঠুন সাল লস, তো কোনো টেনশন করবে না, ক্লাস হোক আর না হোক কোর্স শেষ হয়ে যাবে। মানে কোর্স শেষ হয়ে যাবে, এটা হচ্ছে কথা। এটা 6 মাস লাগে 6 মাস, সেটা দায়ভার আমি নিতেছি, ঠিক না? আপনাদের কোনো টেনশন নাই, কিন্তু মাঝে মাঝে একটু সুবিধা অসুবিধা হবে, এই স্বাভাবিক। ওকে, তাহলে সেকশন, না দাদা এটা দাদা একটু এক মিনিট, কিন্তু ওইটা সমস্যা না, কিন্তু অনেকে বলতেছে যে ডিসেম্বরে নাকি পরীক্ষা হয়ে যাবে এমসিকিউ। আমরা ডিসেম্বরকে মাথায় রেখেই পড়তেছি, আর ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা বেশি। এটা ডিসেম্বরকে এটা তো আমার মধ্যে আছে না যে কখন পরীক্ষা হতে পারে, আমি তো একটা সম্ভাবনা জায়গা থেকে তো সকল কিছু করি আর কি। জি দাদা, ওকে, ধন্যবাদ। আর আমিও তো এটা করব না যে মাসের পর মাস বসে থাকবো, কারণ আমি আরেকটা ব্যাচ শুরু করতে পারলে আমার সেখানে 1 লাখ টাকা আসবে, তো এটা তো সিম্পল হিসাব। আচ্ছা, তো সেকশন 22 22 ধারা, 22 ধারাতে বলছে ডিসক্রিশন as to declaring specific performance। একটু কষ্ট করে হলো ইংলিশে হেডলাইনটা পড়ে নেবেন, কারণ কোশ্চেনের ধরন এতটাই সেন্স, আপনাকে বাংলাটা নাও বলে দিতে পারে। আপনাকে বলে দিতে পারে ডিসক্রিশন as to declaring specific performance কত ধারায় আছে, 22 ধারায়। অর্থটা কি? যে আদালতের বিবেচনামূলক ক্ষমতা, কেন স্পেসিফিক পারফরমেন্স করার জন্য, সুনির্দিষ্ট কার্য সম্পাদন করার জন্য
অফ ডিগ্রি প্রদানের ক্ষেত্রে। তার মানে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি প্রদানের ক্ষেত্রে আদালতের বিবেচনামূলক ক্ষমতা। দ্যাট মিনস আমরা একটা চুক্তি করলাম, এক পক্ষ স্বীকৃতি জানালো চুক্তি অনুযায়ী কাজটা করতে, আমি আপনার সাথে পুকুর কাটার চুক্তি করলাম যে আমি আপনার জমিতে পুকুরটা কেটে দিব। কিছুদিন পরে আপনি বলতেছে যে না, আমি পুকুর এই জায়গাটা দিব না পুকুর কাটার জন্য, আমি আপনার সাথে কন্ট্রাক্টে থাকবো না। আমি আদালতে গেলাম, এখন আদালত তার ল্যান্ডকে, তার জমিকে ব্যবহার করার সুযোগ দিবে কি দিবে না, এটা আদালতের ব্যাপার। মানে আদালতের ডিসক্রিশনারি পাওয়ার, আদালতের বিবেচনামূলক ক্ষমতা। আমরা এই জিনিসটা পাবো। আমরা একটু মিউট করে রাখি প্লিজ। আচ্ছা, এই বিবেচনামূলক, আপনি মিট করে দেন সবাইকে। বিবেচনামূলক ক্ষমতা এসআর অ্যাক্টের 22 ধারা, সিপিসির 151 ধারা, সিআরপিসির 561 ক ধারা, এভিডেন্স অ্যাক্টের সাক্ষ্য আইনের 165 ধারা, সাক্ষ্য আইনের 165 ধারা। দাদা এটা আদালতের সহজাত ক্ষমতা যেটা বুঝি আমরা। হ্যাঁ, ওইটা ডিসক্রিশনারি পাওয়ার। ওকে, কিছু পার্থক্য আছে, বাট ওইটাই আলটিমেটলি ডিসক্রিশনারি পাওয়ার। ওকে, এখানে তাহলে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ক্ষেত্রে যে ডিগ্রি প্রদান করা হবে কি হবে না, সেটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। একটা দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হাতে অনেক ক্ষমতা থাকে, তার মানে কি তারা খামখেয়ালি করতে পারে? আদালতকে বলা হচ্ছে যে এটা আদালতের নিজস্ব ক্ষমতা, আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। আদালত কোন চুক্তির ব্যাপারে, কোন চুক্তির কার্য স্পেসিফিক পারফরমেন্স কার্য সম্পাদন করার জন্য, সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করার জন্য ডিগ্রি দিবে কি দিবে না। তার মানে আদালত কি গাদ্দারামি করবে? হ্যাঁ, সিপিসি 151। তার মানে আদালত কি গাদ্দারামি করবে? না। আদালত কি খামখেয়ালি করবে? না। আদালতের ডিসক্রিশনারি পাওয়ার may not be arbitrary। আরবিট্রারি মানে হচ্ছে আদালতের ডিসক্রিশনারি ক্ষমতাটা স্বেচ্ছাধীন হবে না। স্বেচ্ছাধীন মানে স্বয়ের ইচ্ছা, মানে নিজের ইচ্ছাধীন বলতে বোঝাচ্ছে খামখেয়ালি। আদালতের বিবেচনামূলক ক্ষমতা তাহলে কেমন হবে? হচ্ছে সাউন্ড অ্যান্ড রিজনেবল, একবারে নিখুঁত এবং হচ্ছে রিজনেবল, যুক্তিযুক্ত, লজিক থাকতে হবে যে কোন গ্রাউন্ডে সে ডিসক্রিশনারি পাওয়ারটা অ্যাপ্লাই করছে, কোন গ্রাউন্ডে সে চুক্তি অনুযায়ী কাজ করার আদেশ দিছে বা দেয় নাই। ওকে, 3 নম্বর পয়েন্ট হচ্ছে আদালতের ডিসক্রিশনারি পাওয়ার হতে হবে গাইডেড বাই জুডিশিয়াল প্রিন্সিপালস। গাইডেড বাই জুডিশিয়াল প্রিন্সিপালস, বিচার বিভাগীয় নীতি দ্বারা নিয়ন্ত্রিত। লাস্টে বলছে যে এই ডিসক্রিশনারি পাওয়ার হতে হবে capable of correction by a court of appeal। আপিল আদালত কর্তৃক সংশোধন যোগ্য হতে হবে। আমরা দেখি ইন সিপিসি
দেওয়ানি কার্যবিধিতে দেখি, এবং এছাড়া একটা দেওয়ানি কার্যবিধির একটা অংশ সাপ্লিমেন্টারি হিসেবে কাজ করে। আমরা দেখেছি এভরি কোর্ট প্রত্যেকটা আদালত দেওয়ানি কার্যবিধিতে সহজাত ক্ষমতা বা ডিসক্রিশনারি পাওয়ার প্রয়োগ করে। এভরি কোর্ট, দ্যাট মিন্স সহকারী জজ কইতাছে আমি তো সেরা, সিনিয়র সহকারী জজ বলতেছে আমি তো সেরা, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বলতেছে আমি তো সেরা, মানে কি প্রত্যেকের মতো করে নিজের মতো করে ক্ষমতা অ্যাপ্লাই করতে পারে। এটা হচ্ছে সিপিসি তে, খেয়াল করবেন। সিআরপিসি তে যেটা হয়েছে, সিআরপিসি থেকে তো এই ক্ষমতাটা এককভাবে হাইকোর্ট ডিভিশনের, তার মানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারে না, প্রথম শ্রেণীর মানে কেউ পারে না। শুধুমাত্র হাইকোর্ট ডিভিশন ইনহেরেন্ট পাওয়ার সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে। এটা সিআরপিসি তে, ফৌজদারি কার্যবিধিতে। আর সিপিসি থেকে প্রত্যেকটা আদালত, খেয়াল করবেন। তো সহকারী জজের কাছে একটা চুক্তি ভঙ্গের বিষয় আসলো। এখন সহকারী জজ চিন্তা করতেছে, সহকারী জজ চিন্তা করে আমি যা খুশি তা রায় দিব, ঠিক আছে রায় দিল, সমস্যা নাই। সহকারী জজ যদি মনে করে যে আমি যেটা বলবো সেটাই চূড়ান্ত, খেয়াল করবেন, আমি যেটা বলবো সেটাই চূড়ান্ত, এটার বিরুদ্ধে আপিল টাপিল কারো কোনো ক্ষমতা থাকবে না, তখন ব্যাপারটা কি হবে? সহকারী জজ তো ইচ্ছা মতো স্বীকৃতি দিবে বা দিবে না। কিন্তু আমাদের বিচার ব্যবস্থা কি আছে? আপিল করার সুযোগ আছে। এবং আপিল আদালত কি করে? মনে করেন যে মৃত্যুদণ্ড দিল, আপিল আদালত সেই মৃত্যুদণ্ডকে একবার ভ্যানিশ করে দিতে পারে, নাই মৃত্যুদণ্ড হবে না। আপিল আদালত বলে দিল মৃত্যুদণ্ড হবে না। তাহলে আপিল আদালত দ্বারা অ্যামেন্ডমেন্ট হচ্ছে না, অ্যামেন্ডেড হচ্ছে না, কারেকশন হচ্ছে না, বা আপিল আদালত এখানে ওই লোয়ার কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাকশনে যাইতে পারতেছে না। এই সুযোগটা থাকতে হবে, অর্থাৎ ডিসক্রিশনারি পাওয়ারে যে সিদ্ধান্তটা দিছে সেটা আপিল আদালত দ্বারা অ্যামেন্ডেড হতে হবে, কারেক্টেড হতে হবে, সংশোধনযোগ্য হতে হবে, না হলে তো খামখেয়ালি অনেক বেশি বেড়ে যাবে। আচ্ছা, আমাদের এখনই কেটে যাবে, 1 মিনিটের মধ্যে আমরা কেটে গেলে আবার একইভাবে নতুন করে জয়েন করব। আচ্ছা, তাহলে এখানে যেটা বলছে যে আদালত ডিসক্রিশনারি পাওয়ার অ্যাপ্লাই করতে পারে কত ধারা অনুসারে? 22 ধারা অনুসারে। ডিসক্রিশনারি পাওয়ারের নেচারটা কিরকম হবে সেটা দেখলাম, সেটা আরবিট্রারি হবে না, সে স্বাধীন হবে না, সেটা নিখুঁত হবে, সেটা হচ্ছে কি সাউন্ড এন্ড রিজনেবল হবে, সেটা বিচার বিভাগীয় নীতি দ্বারা নিয়ন্ত্রিত হবে, এবং হচ্ছে আপিল আদালত দ্বারা সংশোধনযোগ্য হবে। এই জায়গাটা 22 ধারা আছে প্রিলি রিটেন ভাইভা, সকল পরীক্ষা যদি ইম্পর্টেন্ট। 22-এর 1-এ যান, 22-এর 1-এ, 22-এর 1-এ গিয়ে দেখেন বলছে যে কখন সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি দিবে না। হেডলাইনটা লিখেন, কখন সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি দিবে না।